আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছের দূরের দেশ বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন। মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আমাদের বয়সী বিবাহিত মেয়েদের প্রায় মাঝ বরাবর বয়স কিন্তু আমাদের হয়েই গিয়েছে। সংসারের অনেকটা সময় পেরিয়ে এসেছি। হয়তো কারো সাংসারিক জীবন 15 বছর, 20 বছর, 25 বছর, কারো 30-50 হয়ে গিয়েছে। আমার সেই দিক থেকে খুবই সামান্য। মাঝে মাঝে নিজের কাছে এতটাই নিজেকে বিরক্ত লাগে, কি বলবো। সংসার করতে এসে এই সংসারের জীবনে অনেকটা টানাপোড়েনের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। একান্তই নিজের কথা বলি, নিজের ব্যক্তিগত কথাগুলোই বলি। কখনোই আমি আমার হাজব্যান্ডকে ওইভাবে কোনোদিনও চাপ সৃষ্টি করিনি যে আমার দায়িত্বগুলো সে নিজের কাঁধে নিয়ে নিক। সব সময়ই চেয়েছি যে আমি নিজে আত্মনির্ভরশীল হব, নিজেকে নিজে চালানোর মতো ক্ষমতা যেন আমার হয়। আল্লাহ তাআলা সেই ক্ষমতাটুকু আমাকে দিয়েছিল, কিন্তু সব সময় পরিস্থিতি, পরিবেশ, সময় একরকম থাকে না। কোনো একটা কারণে আমি সেই পথ থেকে নিজেই সরে এসেছি। আমার জীবনে ডিপ্রেশন ছিল, হতাশা ছিল। নিজেকে নিজে মোটিভেট করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কোনো সময়ই পাশে একজন মানুষ না থাকলে সেই ডিপ্রেশন, সেই হতাশা থেকে বের হয়ে আসা সম্ভব নয়। আমার জীবনে আমার সবচেয়ে শান্তির এবং সবচেয়ে কাছের মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড। সে যদি হাসি খুশি থাকে তাহলে আমার কাছে তার থেকে বেশি সুখ মনে হয় আর কিছু হয় না। আমাদের সংসারের যতগুলো মেয়েরা আছেন, মা খালারা আছেন, বোনেরা আছেন, ভাবিরা আছেন, সংসারে যদি সামান্য একটা লবণের প্যাকেট কিংবা একটা ভালো মানের কিছু রান্নাবান্নার কিছু যদি এনে দেওয়া যায়, আমাদের তো মনে হয় সেইটাই সবচেয়ে বেশি খুশির মুহূর্ত। কারণ এক্সট্রা জিনিস নিয়ে আসলে বা বাড়তি জিনিস নিয়ে আসলে মনে হয় রেখে দিই, এই জিনিসটা ফুরিয়ে গেলে পরবর্তীতে আবার তখন ব্যবহার করা যাবে। ওটাই মনে হয় আমাদের সংসারী মেয়েদের জীবনে সবচেয়ে বেশি বড় খুশি। বা থালি বাটি মাজতে গিয়ে ভীম শেষ হয়ে গিয়েছে, কোন একটা সময় দেখা গেল যে আগে থেকেই আপনার হাজব্যান্ড সেই জিনিসটা বুঝে থালাবাটি মাজার ভীমটা এনে রেখে দিয়েছে। ওটা কিন্তু আপনার মনে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। এমন করে সুন্দর করে গুছিয়ে কথা বলার মতো মেয়ে কিন্তু আমি নই। সবারটা শুনে বুঝেই কথাগুলো বলে থাকি। বস্তা ভরা জ্ঞান আমার মধ্যে নেই, কখনো বস্তা ভরা জ্ঞান নিয়ে আমি কথা বলতে চাইও না। তবে আমার জীবনে এমন কিছু ঘটুক আমি সেটা চাই না। আমি সবসময় চাই যে আমার জীবনে আমি আমার স্বামীকে নিয়ে সবসময় ভালো থাকি, খুব সুন্দর থাকি, ঠিক ফুলগুলোর মতো। সংসার করতে এসে আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই যে আমাদের সংসারটা গোছানো থাকুক, পরিপাটি থাকুক, সুন্দর থাকুক। পরিবার পরিজনদের ভালো কিছু রান্না করে দিয়ে তাদের পেট পুজো করেই মনে হয় আমাদের আত্মতৃপ্তি হয়। জানি না আমার কথাগুলোর সাথে কারো কথার বা মনের কোনো মিল আছে কি না, তবে আমার তো তাই মনে হয়। সংসার মানেই সংসার, এলোমেলো সংসারকে গুছিয়ে নিয়ে পরিবারের পরিজনকে ভালোভাবে খেতে দিতে পেরে, ভালো মন্দ রান্না করে ঠিক টাইমে খাবার দিয়ে তাদের মনের ভিতরে চলে যাওয়াটাই মনে হয় সংসার। নিজেকে, নিজের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পরিত্যাগ করে শুধু তাদেরকে নিয়ে ভাবাটাই মনে হয় সংসার। বিয়ের পর কখনোই নিজের শখ আহ্লাদের কথা চিন্তা করিনি। বিয়ের আগের ব্যাপারটা ছিল অন্যরকম। যখন আমি হোস্টেলে ছিলাম, আমার সমস্ত বান্ধবীরা জানে বা বোঝে যে আমি কতটা শৌখিন একটা মানুষ ছিলাম, কতটা সুন্দরভাবে সেজে গুজে সবসময় ভালো ড্রেস পরে থাকতাম। সেই মানুষটা বিয়ের পরে একদম রান্নার কাপড় চোপড় পরে যেখানে মনে হয় সেখানেই ঘুরে বেড়াই। ব্লগেও অনেক সময় দেখেছেন, প্রথম দিকের ব্লগগুলোতে, যে আমি এক বোরকাই বারবার পরেছি, ভালো ড্রেস কখনো পরিনি।
ছিল আমার, একেবারেই যে নেই তা না, একদমই নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। কখনোই আমার হাজব্যান্ডকে সেই বিষয়ে কখনোই আমি তদারকি করতে যাইনি, কারণ আমি চাকরি করেছি, আমার যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা আমি নিজে থেকেই নিতে পেরেছি। সংসারটাকে আমি সবসময় ভয়ে 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 করেছি, কারণ এই সংসারটা কিন্তু আমার নয়, আমার হাজব্যান্ডেরও নয়। আমি এটাই মনে করেছি সবসময়। আমি সবসময় চেয়েছি যে আমার হাজব্যান্ড নিজে কিছু একটা করে প্রতিষ্ঠিত হোক, যেটা হয়তো বা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। আমি কখনোই চাইনি যে আমার হাজব্যান্ড কোটিপতি বলে তার সাথে তার সাফল্যতা আমি ধরে রাখবো আমার খুশির জন্য। তার সাফল্য অবশ্যই আমার সাফল্য, কিন্তু তার সাথে সাথে যেন আমি নিজে আত্মনির্ভরশীল হতে পারি, সবসময় আমি এটাই প্রার্থনা করেছি। আমার বয়স নিয়ে বলতে কোনো আপত্তি নেই, বয়স আমার এখন 24-এর কোটায়, 24 পেরিয়ে 25 হবে। এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারিনি। একবার সন্তানের মুখ নয়, দুইবার আমি মা হতে চেয়েও আল্লাহ তাআলা আমাকে সেইখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। একবার তো বুঝতে পারিনি, অন্যবার আপনাদের ভাই একদম জোরপূর্বকই অ্যাবর্শন করিয়েছিল, সেটাতে আমি তার খুশির জন্য আমি অ্যাবর্শনটা করিয়েছিলাম। সেখান থেকে আমার ভীষণ একটা তিক্ততা কাজ করে সব সময়। এতদিনে হয়তো সেই বাচ্চাটা বড় হয়ে আমাকে বুকে জড়িয়ে মা মা বলে ডাকতো, আমার কষ্টগুলো ঘুচিয়ে দিত। সব কিছু থেকে নিজেকে আলাদা করে শুধু সংসারটাকেই ধরে রাখতে চেয়েছিলাম যে এই মানুষগুলোর মুখের খুশি হয়তো আমার জীবনে খুশি নিয়ে আসবে, কিন্তু কখনো চিন্তা করিনি যে টাকাই সব কিছু, টাকা ছাড়া সম্পর্ক বদলে যায় এক মুহূর্তের মধ্যে। ভালোবাসাটা স্থায়ী রাখতে এবং আমাদের মধ্যে বন্ধুত্বটাকে বজায় রাখতে আমি এতটুকু স্যাক্রিফাইস করতেও দ্বিধাবোধ করি না, কোনোদিন করবও না। তার বিশ্বাসের কখনোই অমর্যাদা আমি করব না। আপনি কি জানেন যে একজন স্ত্রীর সংসারের প্রতি আগ্রহ কমে যায় এবং চাহিদা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় একমাত্র তার স্বামীর সাথে দূরত্ব বেড়ে যাওয়ার কারণেই? তখন সে দামি দামি গয়না, শাড়ি, জামা কাপড়ের দিকে বেশি ঝোঁক দেয়। আচ্ছা বলেন তো, যে আমি কিসের জন্য এভাবে পড়ে থাকবো? শুধুমাত্র একটা ভালো মানুষের যত্ন, ভালোবাসাই তো চেয়েছিলাম, একটা বাচ্চা চেয়েছিলাম, যেটা আমি জীবনে পাইনি। শুধুমাত্র এই সংসারের অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি, তারপরেও আমাকে শুনতে হয়েছে যে আমি কোনো কাজের মহিলা নই। আপনারা তো আমার পুরাতন ভ্লগগুলোতে দেখেইছেন যে আমি কাজ করি কি না করি, সেগুলো কি এমনি এমনি রোবট এসে করে দিয়ে যেত আর আমি ঘুমাতাম, আমাকে রোবট এসে আমার সামনে থালা প্লেট রাখতো এবং রোবটই আমার মুখে খাবার তুলে দিত? এমনটা তো নয়। আমি বলবো না যে আমার স্বামী খারাপ বা আমাকে নিয়ে সমস্ত কথাবার্তা বলে, তবে আমি রিয়েলাইজ করতে পারি, আমার আশেপাশের লোকজনের কাছ থেকে আমি শুনতে পারি এই সমস্ত কথা। যখন তারা আমাকে এইভাবে বলে তখন আমার কিন্তু খুবই খারাপ লাগে। আমাকে বাজা বলা হয়, আমাকে আমাদের এলাকাতে যে মুরগিগুলো থাকে যেগুলা ডিম পাড়ার পরে একদম আর ডিম পাড়ে না, একদম এক জায়গায় চুপচাপ বসে থাকে, ওই রকম একটা ধরনের বাক্যও বলা হয়। তাতেও আমি কষ্ট পাই না, জানি আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটুকু যে টাকার সাথে সীমাবদ্ধ সেটা আমি বুঝতে পারি না। আমার স্বামীর জীবনে শুধুমাত্র সে কবে কোটিপতি হবে সে শুধু সেই লক্ষ্যেই এগোচ্ছে, কিন্তু সাইডে যে আমি আছি আমার কথা কি একবার ভেবে দেখবে না? আমি আর চাকরি বন্ধ করে দিয়েছি বলে কি আমি আমার নিজের সমস্ত কিছু একদম সব শেষ হয়ে গিয়েছে, আমার কাছে টাকা নেই বলে কি আমার কোনো মূল্য নেই? এরকম আমি জানি না, আমার ভিতরের কষ্ট লাগছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। 10 বছরের সম্পর্ক আমাদের, সেই 14 সাল থেকে আজ 24 সাল, এই 10 বছরে আমাদের মধ্যে ভালো রকমের ভালোবাসার বন্ডিং ছিল, স্ট্রেংথ ছিল, বিশ্বাস ছিল, বন্ধুত্বটা অনেক ভালো ছিল বলে সম্পর্কটা এখনও টিকে আছে শুধুমাত্র ভালোবাসার জোরেই। না টাকা পয়সা চাইনি, জমি জমা চাইনি, কোনো শখ আহ্লাদ আমি চাইনি, কোনো কিছুই আমি চাইনি, শুধুমাত্র ভালোবাসা চেয়েছি, একটু যত্ন চেয়েছি, আর কিচ্ছু না। এইটার জন্যই কিন্তু টিকে আছে আমাদের সংসারটা, টাকা পয়সার জোরে কিন্তু সংসারটা টিকে রয়নি।
যারা আমার আশেপাশের লোকজন আছেন তারা অন্তত পক্ষে এই পরিস্থিতি দেখে বুঝতে পারবেন যে আসলে আমি তাকে একমাত্র ভালোবাসার জন্যই তার সাথে আছি এবং সে আমাকে ভালোবাসেই বলে তার জীবন আমাকে রেখে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ সৃষ্টি করার মানুষ কিন্তু তৃতীয় ব্যক্তি। সেই তৃতীয় ব্যক্তি যখন স্বামী স্ত্রীর মধ্যে খোঁচা দেয়, কান পোড়া দেয়, তখন কিন্তু সম্পর্কের মধ্যে দ্বন্দ্বতার সৃষ্টি হয়। আমার স্বামী আমাকে অগাধ ভালোবাসে, অগাধ বিশ্বাস করে বলেই কিন্তু সেই দুর্ঘটনাতে সে নিজের জীবনকে বাজি রেখে আমাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিয়ে আমাকে বাঁচিয়েছিল। সেই লাইনের তার ধরে ধরে আমাকে সেই মাঝ নদী থেকে টেনে টেনে আমাকে নিয়ে এসেছিল, যেখান থেকে সাঁতার দিয়ে আমাকে ওইখান থেকে নিয়ে আসা কিন্তু পসিবল ছিল না। আমি কিন্তু আমার স্বামীকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি বলে মৃত্যুর মুখে থেকেও আমি বলেছিলাম যে পরশকে কেউ বাঁচাও। আমি কিন্তু আমার জীবনের কথা চিন্তা করিনি, আমি কিন্তু বলিনি কেউ আমাকে বাঁচাও, আর সেও কিন্তু বলেনি যে তাকে বাঁচাও। তার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না, সে কিন্তু ব্রিজের উপরেই ছিল। সে কিন্তু চাইলেই পারত যে পড়ে গেছে তাকে আর তুলে লাগবে, মরে গেছে মরে যাক, আমি আর একটা বিয়ে করলে আর একটা বউ পাবো, এরকম কিন্তু সে কখনোই চিন্তা করেনি। সে চিন্তা করেছে আমাকে বাঁচানোর জন্য। এইটাতে কি মানুষের হিংসে হয়? কেন আমাকে বাঁচাতে গেল এটা কি মানুষের হিংসে হয়? মানুষের জলে? যদি জলে তাহলে সামনে এসে আমাকে বলো যে তুমি কেন বেঁচে উঠেছো, মরে গেলে না কেন, আমরা ওকে আর একটা বিয়ে করাতাম, তাহলে আমি অনেক খুশি হব। সাইড টক করো না ভাই, সাইড টক করে আমাদের মধ্যে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলো না। পুরো সংসারের কাজ করে আমি চাকরি করে রাত্রে আবার এসে আমি আবার সেই অগোছালো সংসারটাকে সুন্দর করে গুছানোর পরে বিছানায় গিয়ে কখনোই কিন্তু আমার স্বামীকে বলিনি একবারের জন্য যে পরশ সারাদিন এত খাটাখাটনি করেছি, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, খুব ক্লান্ত লাগছে। অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে থাকতাম, সে একটু যত্ন করে একটু ভালোবাসা দিয়ে আমাকে একটুখানি কথা বলুক, একটু কপালে চুমু দিক, একটু বুকে জড়িয়ে ধরুক। হ্যাঁ, সেইগুলা কিন্তু আমরা আবেগের বশে বলতেই পারি, তাই বলে কি সে আমার বন্ধু নয়, সে কি আমার আপনজন নয়? তাকে কিন্তু কখনোই আমি বলতে যাইনি আমার কষ্ট হচ্ছে, আমার খুব ক্লান্ত লাগছে। তার ডিপ্রেশনের সময় তাকে আমি সবসময় সাহস জুগিয়েছি, তাকে বলেছি তুমি পারবে, তোমার যে কোনো ডিসিশনে আমি ছিলাম, আমি থাকবো। আজ কেন আমি যখন এতটাই ডিপ্রেসড, এতটাই অসহায়, তখন সেই মানুষটাই তো আমার কাছেই ছিল। জানেন, আমি যে এই মৃত্যুর মধ্য দিয়ে গিয়েছি, বা এই যে 10টা দিন আমি বিছানায় শুয়েছিলাম, আমি কোনো কাজ ঠিক মতো করতে পারিনি, আমার মায়ের পেটের বোনও কিন্তু আমাকে দেখতে আসেনি, আমার বাবাও কিন্তু আমাকে দেখতে আসেনি। ফোন করে বলেছিল আমি সহ্য করতে পারবো না, মেনে নিয়েছিলাম যে আমার বাবা আমার কষ্টটা সহ্য করতে পারবে না। আমার বোনও কিন্তু আমাকে দেখতে আসেনি একবারের জন্য, যে সেই মানুষটা যে অ্যাক্সিডেন্ট করেছে দেখে আসে গিয়ে। আমার স্বামী কিন্তু আমার পাশে ছিল এবং আমার মা আমাকে এই 10টা দিন দেখভাল করেছে। সমাজ কিন্তু আমাকে দেখভাল করেনি, সমাজের লোক কিন্তু আমাকে দেখতে আসেনি। তাই বলে কি সমাজ কি বলো না বলো সেটা চিন্তা করে আমি আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে যাব? কখনোই না। কষ্টটা বুকের মধ্যে পুষিয়ে রাখতে রাখতে না একটা সময় বের হয়ে যায়, আমারও না বের হয়ে গিয়েছে। তাই বলে যে আমি আমার স্বামীকে ভুল বুঝবো, আমার স্বামী আমাকে ভুল বুঝবে, এমনটা তো নয়। আমি কোনো দিনও আমার স্বামীর কাছ থেকে 5 টাকা দিয়েও আমি কখনো একটা গোলাপ ফুলও চাইনি, 30 টাকা দিয়ে কাচের চুড়িও চাইনি, কখনোই চাইনি তার কাছে যে আমার কোনো চাহিদার জন্য তার কাছে চাওয়া মাত্রই তার উপরে আমার জন্য এক্সট্রা প্রেশার পড়ুক। সে যে বাজার করে এনে দিয়েছে, আমি যে রান্না বান্না করে তাকে খাইয়েছি এবং আমি নিজে খেয়েছি, এটাতেই মনে হয় আমি তৃপ্তি পেয়েছি। আমার এক্সট্রা করে জুতা জামা, আমার বাহ্যিক চাহিদাগুলো পূরণ করার জন্য না আমি আমার হাজব্যান্ডের কখনোই চাপ সৃষ্টি করিনি। ওই যে আমি চাকরি করেছি, সেখান থেকে যতটুকু উপার্জন করতে পেরেছি ততটুকুই আমি আমার জন্য খরচ করেছি, এবং যতটুকু বেঁচে গেছে সেগুলো দিয়ে আমি আমার আপনজনদের সাহায্য করেছি। যাই হোক,
কথায় কথা বাড়ে, অনেক দুঃখের কথাই প্রকাশ করলাম। তবে আমি আপনাদের কাছে অনেকবার দোয়া চাই, অনেক অনেক দোয়া চাই যেন আমি আমার হাজব্যান্ডকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। যত প্রতিকূলতাই আসুক না কেন, যত ঝড় ঝাপটাই আসুক না কেন, আমি যেন তার বিশ্বাসটাকে না ভেঙে দিই, তাকে যেন আমি না ছেড়ে যাই। তাকে ছেড়ে আমি কখনোই বাঁচতে পারবো না, আর সেও হয়তো বা আমাকে ছেড়ে থাকতেও পারবে না। যাই হয়ে যাক না জীবনে, সংসারে যাই আসুক না কেন, যতটুকুই ঝড় আসুক না কেন, সব ঝড় মোকাবেলা করে যেন আমরা একে অন্যের পাশে থাকতে পারি, একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। আমি এইটাই চাই শুধু আল্লাহর কাছে এবং আপনাদের কাছে।